মেয়েরা নাকি আজকাল সরকারি চাকরি করা ছেলে পেলে আর কিছুই দেখছে না। রোগা মোটা বুড়ো কালো কুৎসিত কোনো কিছুই নয়। তার ওপর তুমি আবার এত বড় অফিসার। ঘোষদার কথাটাতে যেন সামান্য খোঁচা আছে বলে মনে হলো অভিকের। ঘোষদা কি তার চেহারা বা বয়স নিয়ে ইঙ্গিত করতে চাইলো? সে কি সত্যিই বুড়ো হয়ে গেছে? দেখতেও কি এতটাই খারাপ? কিন্তু আবার কথাটা পুরোপুরি অগ্রাহ্য করতেও পারল না। মনটা উদাস হয়ে গেল তার। রাখিকে সে অনেক দিন থেকেই মনে মনে পছন্দ করে, কিন্তু রাখি তো তাকে কোনো পাত্তা দেয়নি কোনো দিন। উল্টে তাকে শুঁটকো বলে অপমান করেছে। প্রণব যখন সঙ্গে থাকতো এমন হাবভাব করতো যেন ওর বয়ফ্রেন্ডের চাইতে ভালো ছেলে পৃথিবীতে আর নেই। আর যেই প্রণব চিট করলো, সঙ্গে সঙ্গে অভিকের দিকে ঢলে পড়ল। আচ্ছা, সত্যিই কি রাখি অভিককে পছন্দ করতে শুরু করেছে, নাকি পুরোটাই নাটক? ঘোষদার কথায় অভিকের মনেও সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে গতকাল রাতে বাড়ি ফিরেই ফোন করেছিল রাখি। পৌঁছানোর খবর দেওয়ার পর নানাভাবে অভিকের প্রশংসা করছিল। এই বিপর্যয়ের সময় অভিক পাশে না থাকলে তার একার পক্ষে সব কিছু সামলানো যে খুব কঠিন হতো, সেটা বারবার বলল। তোমার মতো মানুষ আছে বলেই বোধ হয় বিশ্বাস, ভালোবাসা এই শব্দগুলো এখনও পৃথিবীতে বেঁচে রয়েছে। আমি খুব লাকি যে তোমার মতো একজন মানুষকে পাশে পেয়েছি। রাখির বলা কথাগুলো তখন যেন অভিকের কানে মধুর সুরে বাজছিল। কিন্তু আজ ঘোষদার কথা শুনে সব কেমন মিথ্যে মনে হচ্ছে। এমনিতে সন্দেহবাতিক তো সে নয়, কিন্তু মেয়েদের ব্যাপারে তার অভিজ্ঞতা সত্যিই ভীষণ কম। আর ঘোষ তার বলা কথাগুলো সে আগেও দু একজনের মুখে শুনেছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখাও চোখে পড়ে মাঝে মাঝে। গোল্ড ডিগার, সুগার ড্যাডি, এইসব শব্দগুলো খুব আপত্তিকর মনে হয় তার কাছে। অগত্যা সেই ঘোষদারই শরণাপন্ন হতে হলো অভিককে। কি করে সে বুঝবে যে রাখির মনে আসলে কি আছে? সত্যি সে অভিককে পছন্দ করে, নাকি তার চাকরিকে? এই সব প্রশ্ন তার মনে ঘোষদাই জাগিয়ে তুলেছে। সুতরাং ঘোষদাকেই সন্দেহ নিরসনের জন্য যা করার করতে হবে। চিন্তা করো না, আমি যেমন বলবো সেরকম করে যাও। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আশ্বস্ত করলেন ঘোষবাবু। তার মতে এই বয়সে এসে যখন শেষমেশ বিয়ের চিন্তা করছে, তখন অভিকের উচিত সব দিক ভালো করে যাচাই করে নেওয়া। উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে নাজেহাল হওয়ার চাইতে একা থাকা অনেক ভালো। কথাটা অবশ্য অভিকেরও মনের কথা। পার্টনার যদি ভালো না হয়, তাহলে এই বুড়ো বয়সে এসে বিয়ে করার কোনো মানে হয় না। সুখের চেয়ে স্বস্তি ভালো। দুজনে মিলে কিছু জরুরি শলা পরামর্শ করে নিল তারা। রাখি বাড়ি থেকে ফিরে আসার পর তার কথা মতো একদিন দেখা করলো অভিক। যে যাই বলে বলুক, রাখির সামনে এলে কিন্তু অভিকের মনটা মুহূর্তের মধ্যে একদম হালকা হয়ে যায়। আশেপাশে সব কিছু ভালো লাগতে থাকে। রাখিকে অবিশ্বাস করতে একেবারে মন চায় না, কিন্তু ঘোষ তার কড়া বারণ। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জীবনের এতগুলো বসন্ত যেখানে একা একা পার করে এসেছে, সেখানে আর কয়েকটা মাস দেরি হলে কি এমন ক্ষতি হয়ে যাবে? মাকে তোমার কথা বলেছি, মা তোমাকে দেখতে চেয়েছে। যদি পছন্দ হয় তাহলে তোমার বাড়িতে কথা বলবে। দিন 15 পর রাখিকে বলল অভিক। আর পছন্দ না হলে? না হলে তখন আমি ঠিক রাজি করিয়ে নেব, চিন্তা করো না।
খুব খুশি হয়েই অভিকের বাড়ি যেতে রাজি হয়ে গেল রাখি। রাখিকে দেখে খুব খুশি হলেন লতিকা। তার থেকে তার বাবার ফোন নাম্বার নিলেন কথা বলবেন বলে। খুব খুশি রাখিও। আরও দিন 15 কেটে গেল। একদিন অধৈর্য হয়ে রাখি জিজ্ঞেস করল, তোমার মা তো এখনও আমাদের বাড়িতে ফোন করলেন না, তবে কি আমার বাবাকে বলবো ফোন করতে? কথাটা শুনে মুখ নিচু করে নিল অভিক। তাকে চুপ থাকতে দেখে আরও অধৈর্য হয়ে উঠল রাখি। কি হলো, কিছু বলছো না যে? আসলে ব্যাপারটা কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না। প্লিজ রাখি, রাগ করো না। তুমি শুনলে নিশ্চয়ই দুঃখ পাবে। আসলে আমি অলরেডি ম্যারিড, একটা ছোট বাচ্চাও আছে আমার। তবে এখন আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। মাস 3 পর হয়তো সব কিছু মিটে যাবে। অভিকের কথা শুনে প্রথমে খানিকটা অবাক হলেও প্রায় সঙ্গে সঙ্গেই সামলে নিল রাখি। তারপর বলল, তাই নাকি? তা ডিভোর্স হলো কেন? অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। এখন সে আমার স্যালারির অর্ধেক দাবি করেছে। আবার বলেছে মেয়ের জন্য বাড়ির অর্ধেক ভাগ চাই। বুঝতেই পারছো ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। মেয়ের প্রতি আমার দায়িত্ব আছে ঠিকই, কিন্তু স্যালারির অর্ধেক দিয়ে দিলে আমাদের চলবে কি করে? শুকনো মুখে বলল অভিক। চিন্তা করে আর কি হবে? ভুল যখন করেছ তার মাসুল তো দিতে হবে, উদাস গলায় বলল রাখি। আমি ডিভোর্সি জানার পরও তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই, আমারও তো একটা পাস্ট আছে, আর সেটা জেনেই তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো। আমার কাছেও তোমার পাস্টটা কোনো ম্যাটার করে না। তুমি একজন ভালো মনের মানুষ, আর এখন তুমি আমাকে ভালোবাসো। ব্যাস, আমার কাছে এটাই যথেষ্ট। আর স্যালারি যদি কম হয়ও কোনো অসুবিধে নেই, আমি একটা চাকরি খুঁজে নেব। রাখির কথা শুনে মনে মনে খুশি হলো অভিক। দিন 7 পর একসাথে বসে কফি খাচ্ছে অভিক আর রাখি। এমন সময় অভিকের কাছে একটা ফোন এলো। কিছুক্ষণ উত্তেজিত হয়ে কথা বলার পর ফোন নিয়ে উঠে গেল অভিক। মিনিট 5 পর ফিরে এসে জানালো, দূর সম্পর্কের এক মাসতুতো ভাইকে পড়াশোনার খরচ দেয় সে। বাবা নেই ছেলেটার। অভিকের মা চান এই মাস থেকে তাকে কিছু বেশি টাকা পাঠাতে। মাসি নাকি ফোন করে মায়ের কাছে আবদার ধরেছে। দেখেছ তো কত দিক সামলাতে হয়? বিব্রত মুখে বলল অভিক। মৃদু হেসে ঘাড় নাড়ল রাখি। বলা বাহুল্য, পুরো ব্যাপারটাই আসলে সাজানো। ঘোস্তার কথা অনুযায়ী অভিক দেখানোর চেষ্টা করে চলেছে যে মোটা বেতনের চাকরি করলেও আসলে তার হাতে বিশেষ কিছু থাকে না। রাখির সামনে নাটক করতে যদিও খুব অপরাধ বোধ হলো তার। তবে রাখির মধ্যে খুব একটা পরিবর্তন দেখতে পেল না অভিক। তার যেন কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। এমনকি অভিক এটাও জানিয়ে দিয়েছে যে বিয়ের পর মা তাদের সঙ্গেই থাকবে। ধীরে ধীরে বিয়ের ব্যাপারে তোড়জোড় শুরু করলো অভিক। লতিকা কথা বললেন রাখির বাবার সঙ্গে। রাখির যেন উত্তেজনার শেষ নেই। মনে মনে খুব খুশি অভিক। সে যেটুকু বুঝেছে তার চাকরির জন্য নয়, রাখি তাকে সত্যিই ভালোবাসে। ঘোষ তারও তাই মত। মনে মনে ঠিক করে রেখেছে অভিক, বিয়ের আগেই সব সত্যি বলে দেবে রাখিকে। এদিকে রাখির হঠাৎ একদিন মনে হলো সে যে অভিকের সমস্ত কিছু মেনে নিচ্ছে, এতে অভিক তাকে টেকেন ফর গ্র্যান্টেড করে নিচ্ছে না তো। সে যেমন সব প্রবলেম হাসি মুখে মেনে নিচ্ছে, তার দিক থেকে কোনো প্রবলেম এলে অভিকও কি
ঠিক এইভাবেই মেনে নেবে? খুব জানতে ইচ্ছে করলো রাখির। যদিও না চাইতেই অভিক তার জন্য অনেক কিছু করেছে, তবু যদি কখনো তাদের সম্পর্কের ভিত নাড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে, তখনও কি অভিক তার পাশে থাকবে? ভেবে ভেবে অভিককে পরীক্ষা করার একটা উপায় বার করলো রাখি। যদিও ব্যাপারটাতে খুব রিস্ক আছে, হয়তো অভিক তাকে বিয়ে করতে আর রাজি নাও হতে পারে, তবুও সত্যিটা যাচাই করতে খুব ইচ্ছে করলো তার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? এত চুপচাপ তো তুমি কোনোদিন থাকো না। পরদিন রাখিকে দেখে জিজ্ঞেস করলো অভিক। প্রায় কাঁদতে কাঁদতে রাখি জানালো প্রণব ফিরে এসেছে, রাখির কাছে একটা সুযোগ চাইছে, আবার নতুন করে সব কিছু শুরু করতে চায়। এরকম অবস্থায় কি করবে বুঝতে পারছে না রাখি। কথাটা শুনে কেমন যেন থম মেরে গেল অভিক। এই সম্ভাবনার কথা তো মাথায় আসেনি তার। রাখিকে কি করে ছাড়বে সে? তুমি কি চাও? তুমিও কি ওকে একটা সুযোগ দিতে চাও? শান্ত গলায় জিজ্ঞেস করলো অভিক। একদমই না, ও আমার বিশ্বাস ভেঙেছে। আমি ওকে বলে দিয়েছি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কিন্তু ও এখন আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে ওর কথা মতো কাজ না করলে আমাদের অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেবে। ওটা নিয়েই এখন ভয়। কি এত বড় সাহস! তুমি একদম ভয় পেও না রাখি, আমি তো আছি, সব সামলে নেব। হঠাৎ যেন নিজেকে বীরপুরুষ মনে হলো অভিকের। কিন্তু তোমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা তো নানা কথা বলবে, তখন সহ্য করতে পারবে? করুণ মুখে বলল রাখি। তোমার জন্য আমি সব পারবো, আমি তো সব জানি। সুতরাং সারা দুনিয়া যদি তোমার দিকে আঙুল তোলে, তবুও আমি তোমার হয়ে তাদের সঙ্গে লড়াই করব। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ব্যাপারটা এত দূর যাবে না। আমার এক বন্ধু আছে থানার ওসি, কালই তোমাকে নিয়ে ওর কাছে যাব, দেখি ও কি বলে। ঠিক আছে, তাই যাব, কিন্তু তুমি আগে থেকে ওনাকে কিছু বলবে না, যা বলার আমি বলবো। বলে সেদিনের মতো বিদায় নিল রাখি। পরদিন অফিসের পর দেখা হলো অভিক আর রাখির। পুলিশকে প্রণবের ব্যাপারটা জানাতে হবে। চলো এবার তাহলে যাওয়া যাক। তার আর প্রয়োজন হবে না। কেন, কি হলো? অবাক হয়ে জিজ্ঞেস করলো অভিক। তুমি যে আমার পাশে থাকার আশ্বাস দিয়েছ, এটাই অনেক। আসলে আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, দেখতে চাইছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। প্রণব ফিরে আসেনি, আর এলেও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, লাজুক হেসে বলল রাখি। কথাটা শুনে প্রথমে খানিকটা রাগ হলো অভিকের। রাখি তাকে মিথ্যে বলল। পরক্ষণেই তার মনে হলো সে নিজেও তো রাখিকে পরীক্ষা করার জন্য অনেক মিথ্যে বলেছে। তার মানে তারা দুজনেই একে অপরকে যাচাই করে নিয়েছে, এবং সর্বোপরি সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে দুজন দুজনকে বেছে নিয়েছে। যাকগে, ভালোই হলো, সব কিছু পরিষ্কার হয়ে গেল, আর কোনো অপরাধবোধ থাকবে না তার। পরে কোনো দিন সময় সুযোগ বুঝে সত্যিটা বলে দেবে রাখিকে। মুহূর্তের মধ্যে মনটা বেশ হালকা হয়ে গেল অভিকের। এবার সে নিশ্চিত রাখি তার জন্য পারফেক্ট ম্যাচ, একেবারে যাকে বলে রাজজোটক।